জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো যে অনৈক্যের মধ্যে ছিল সেটা যেন অনেকটা কাটিয়ে উঠেছে এবং একটু ঐক্যের দিকেই যাচ্ছে এমনটা বলা যায়। নির্বাচন নিয়েও শঙ্কা ছিল, অনেকেই বিশ্বাস করছিলেন না যে নির্বাচন হবে, সেই শঙ্কাও বোধ করে অনেকের কেটে গেছে। আমরা বোঝার চেষ্টা করব আজ যে আগামী দিনে কি হতে যাচ্ছে, নির্বাচনটা কেমন হবে, এবং এই যে গণভোট নিয়ে কথা হচ্ছে, গণভোট আসলে মানুষকে বিভ্রান্ত করবে কিনা, গণভোটের মধ্য দিয়ে যে জুলাই সনদ চাচ্ছি সেটা ভালোই, সবচেয়ে ভালো পন্থা কিনা, সেটা নিয়েও একটু কথা বলতে চাই। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য এম রাশিদুজ্জামান মিল্লাত, আছেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এবং আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। নির্বাচন কি আসলে হচ্ছে বলে আপনারা বিশ্বাস করেন না করেন না? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক, খুব প্রিয় দুইজন মানুষ আজকে উপস্থিত। আমি কিন্তু রনি ভাইয়ের একটু বিপরীতে কথা বলবো আর কি। রনি ভাই তো মানে কেন তিনি এত ডিমোরালাইজড হয়ে গেছেন যে ইলেকশন হবে না, এটা আমি জানি না আর কি। আমরা যতটুকু বুঝি যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে, এবং জুলাই সনদের ব্যাপারে বাস্তবায়ন হবে কিনা যে ব্যাপারে কথা জিজ্ঞেস করলেন আপনি আমাদের সাকিব ভাইকে। সাকিব ভাই যেটা বললেন, হ্যাঁ বলা যায় যে হা না একটা সবাই যখন মানবে না, এতদিন ঐকমত্য কমিশন বসলো, সবাই কথা বললো, কেউ নোট অফ ডিসেন্ট দিল, সবগুলি প্রস্তাব নিয়ে শেষ পর্যন্ত গণভোটের জন্য যে পাগল ছিল সবাই, সেই গণভোটে মানে জনগণের মতামত নিয়েই যাতে এটা বাস্তবায়ন করা হয়, সেই লক্ষ্যে একটা প্রস্তাব এসেছে যে হা না ভোট একটা সংসদ নির্বাচনের সঙ্গে আর একটা ব্যালট থাকলো, সেই ব্যালটে হা না থাকলো জুলাই সনদ আপনারা চান কি চান না। জুলাই সনদ সবাই চায়, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। আর যারা চাচ্ছে, একটি কথার সঙ্গে আমি ওনার সঙ্গে একটু সংযোগ রেখে বলতে চাই যে আমার কণ্ঠে উনি দ্বিমত দেখছেন, কিন্তু একটা দিকে একটু ঠিকও বলেছেন যে এই যে জুলাই সনদ নিয়ে যে এত কিছু করা, আজকে ঐকমত্য কমিশনে বসছে, খাচ্ছে, রেগুলার একটা একটা করে ডিসকাশন হচ্ছে, কোনোটায় আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি, কোনোটায় দিচ্ছি না, কোনোটায় আমরা রাজি হয়ে যাচ্ছি। আসলে তো বেসিক জিনিসগুলো ছিল 3-4টা জিনিস। একটা হলো যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এবং ভারসাম্য প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে, এবং একটা কথা ছিল যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন কিনা। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। যাই হোক, সেটা যেহেতু অনেক দিন হয়েছে, এই আলোচনাটা আমরা করতে চাই না। এখন হা না ভোটের মধ্যে যদি আসেন, আপনি ধরেন জুলাই সনদে আপনি ভোট আপনি চান কিনা, এটা সবাই হা দেওয়ার কথা, কিন্তু আপনার বুঝতে হবে যারা এই জিনিসটা বলার জন্য চেষ্টা করছে আর কি, যারা ইলেকশন চায় না বা ইলেকশন প্রলম্বিত করতে চায়, বা এই সরকারের সঙ্গে থেকে এখনকার যে সুযোগ সুবিধাগুলি সরকারি দল হিসেবে পাচ্ছে, তারা চিন্তা করলো যে ঠিক আছে, হা না হলে পরে সবাই তো হা দিবে। কিন্তু আমি মনে করি সবাই হা দিবে না। হা দিবে না এই জন্য, এই যে আমাদের পতিত সরকার, তাদের তো অ্যাকচুয়ালি ভোট ছিল 35%, এখনো তো কমে 20% হয়েছে। এখন এই 20% লোক, তারা কি জুলাই সনদে হা ভোট দেবে? তারা তো হা ভোট দেবে না। তাদেরকে বলে দেওয়া হবে, যেমন ইন্ডিয়া থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, তিনি এখনো আছেন, প্রধানমন্ত্রী রিজাইন করেন নাই। তারপরে অন্যান্যরা সবাই এটাকে রিস্টার্ট করার জন্য বিভিন্ন ধরনের পয়সাপাতি খরচ করে নানান ধরনের কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে, ইলেকশনের সুবিধা সৃষ্টি করার চেষ্টা করবে। সেগুলি নিয়ে তারা বলে দিবে যে তারা তোমরা না বলো, সবাই না ভোট দাও। তো এই না ভোট দিলে পরে তাহলে তো জুলাই সনদ বাতিল হয়ে গেল, সনদই থাকলো না। বরঞ্চ এটা বেটার ছিল, উনি তো আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিলেন, বেটার ছিল যে সবাই ওখানে ঐকমত্য কমিশনে একটা মানে মৌলিক যে বিষয়গুলি নিয়ে সবাই একটা ঐকমতে এসে, সবসময় তো আর ঐকমত ঠিক থাকবে না এই কথা বিশ্বাস করলে চলবে না। কোনো না কোনো জায়গায় এসে মানুষকে বিশ্বাস করতে হবে, বা আমাদের রাষ্ট্রের যারা চালক আছেন অথবা আমাদের রাজনৈতিক দলগুলি আছেন, তাদের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করতে হবে, যে বিশ্বাসের মাধ্যমে এই দেশটা পুনর্গঠিত হবে। সেই বিশ্বাসটা আমরা আনতে পারছি না।
আনতে পারছি না বিকজ ওই সুবিধাভোগী কিছু লোকের জন্য আর কি। সেক্ষেত্রে আমি মনে করি যে জুলাই সনদের হানার কোনো দরকার ছিল না, যদিও সবাই ঐক্যমত হয়েছে, উনিও ছিলেন। আপনারা তো আসলে গণভোটে যেতে চান না, শেষ পর্যন্ত রাজি হলেন কেন? না, রাজি হলাম, এখন সবাই আমরা তো কম্প্রোমাইজ করে এসেছি। যেমন ধরেন প্রধানমন্ত্রী কনজিকিউটিভ টাইমে 2 বার থাকতে পারবে, থাকবে, এবং পরবর্তী 1 বার বাদ দিয়ে 3 বার থাকতে পারবে। এটা কিন্তু সবারই মতামত ছিল প্রথম দিকে। তারপরে সবাই ধরলো যে 2 বারের বেশি থাকতেই পারবে না, মানে পরপর হোক আর 1 বার পরে হোক, মানে 10 বছরের বেশি দাবি থাকলে আরো ছাড় দিতে পারেন আপনারা। তাহলে বিএনপিকে আরো ছাড় দিতে আমরা তো থাকতে, হ্যাঁ আমরা তো ছেড়ে দিতে রাজি আছি, তো আমরা তো দিয়েছি অনেক, এবং দিয়েছি এই জন্য এই দেশটাকে সত্যিকার অর্থে সুন্দরভাবে পুনর্গঠন করার জন্য। নির্বাচন হবে ব্যাপারে আপনি একদম খুব আত্মবিশ্বাসী কিনা? আমি নির্বাচন হবে বলে এখন আমি বিশ্বাসী। এই কারণে আমি ধারাবাহিকতা যদি আপনি চিন্তা করেন আর কি, আপনার জুলাই আগস্টের পতনের পর থেকে আরম্ভ হচ্ছিল আমাদের নির্বাচন কবে হবে। আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচনটা হয়, এবং আমার ফার্ম ছিলাম আর কি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হতেই হবে, কারণ জনগণের ভোটাধিকার এটা প্রতিষ্ঠিত করার জন্য 17 বছর আন্দোলন করেছি। এখন ভোট দরকার, মানুষ ঠিক করবে কে কারা এই দেশ পরিচালনা করবে। সেই কারণে আমরা কিন্তু ডিসেম্বরকে স্ট্রিক করেছিলাম। কেন ফেব্রুয়ারিতে আসলাম? কারণ এই সরকার, ইউনিশ সরকার, ওনারা ডিক্লেয়ার করেছিলেন যে এপ্রিলে ইলেকশনটা হবে। তারপরে এটা একটা মধ্যস্থতা আসছে আলোচনায়। গোলাম মাওলা রানী যথেষ্ট জোর পেয়েছেন কিনা কণ্ঠে নির্বাচন হবে একটু শুনি নেই। ফেব্রুয়ারিতে করার পরে আপনার মোটামুটি ভাবে একটা দুইজনের মধ্যে যে আলোচনা হয়েছে আর কি। তারেক রহমান তো ওই স্ট্রেচারের একটা লোক, আপনি জানেন আর কি। বর্তমানে ইন্টারভিউটা দেখেছেন যে কত সাবলীল ইন্টারভিউ, এবং তার যে বক্তব্য, তিনি সত্যিকার অর্থেই মন দিয়েই চান যে বাংলাদেশটা একটা সুন্দর, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে গড়ি। ওকে, সবাইকে নিয়ে কিভাবে ঐক্যবদ্ধভাবে দেশ করতে যাচ্ছেন আপনারা, কি কি চ্যালেঞ্জ সামনে, সেই আলাপটা করবো। আমি রাশিদুজ্জামান মিলাদ আপনাকে দিয়ে আবার শুরু করছি, সংক্ষেপে বলবেন। আমরা দেখলাম যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ এটি কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে 3 পরাশক্তি। আসলে এই পরাশক্তি যদি আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করে, আগ্রাসনের চেষ্টা চালায়, সেটাকে মোকাবেলার জন্য বিএনপির রাজনীতিক কৌশল কি এখন? না, 3 শক্তি আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে, অর্থটা হলো যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশ যাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য যারা চেষ্টা করছে আর কি, এই সরকারকে দিয়ে তাদেরকে মিন করেছেন তিনি। তো আসলে আঞ্চলিক শক্তির কথা, 2টি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল, তিনি এই কথাটা বলেছেন। হ্যাঁ, মানে এটা বুঝতেই পারেন আর কি, মানে এটা তো বলার অপেক্ষা রাখে না। ভারত, চীন আর ওইদিকে আমেরিকার কথা বলেছে আর কি। তো আসলে আমার কাছে মনে হয় কথাটা উনি হয়তো ওনার যুক্তিতে বলেছেন, নিশ্চয়ই কোনো ইনফরমেশন থাকতে পারে। আমার ধারণা যে আমেরিকাও চায় যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এখানে, এবং চায়না তো বলেই দিয়েছে যে আমরা কোনো ধরনের ইনভেস্টমেন্ট এখানে করব না যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়। এটা ইলেকশন না হলে তারা করবে না। আর আমি ব্যক্তিগতভাবেও অনেকের সঙ্গে কথা বলেছি, এমনকি ওই চায়নার বড় বড় কোম্পানিগুলি যারা কাজ করতো আগে, তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলে যে আমরা এখন আর কোনো কাজ করব না যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসে। আমেরিকান কোম্পানি ব্ল্যাক রক, তারপরে আপনার অনেকেই কাজ করছে এনার্জিতে, তারাও রাজি নয় যে ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত তারা কোনো কাজ করবে। অর্থাৎ বিনিয়োগ আপনার একবারেই শূন্যের কোঠায় আর কি। ওকে, সেটা আমরা বুঝলাম, কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট কারা আসবে, এর আগে আমরা যেমন দেখেছি পরাশক্তিগুলোকে সেই খেলায় ব্যস্ত থাকতে, এখনো সেরকম কোনো খেলা পেছনে নেপথ্যে চলছে কিনা? নেপথ্যে তো চলছে যে দেখেন, বিএনপি তো একটা বৃহৎ দল, এই দলটাকে কে কিভাবে নষ্ট করার চেষ্টা করবে এটা নিয়ে তো ব্যস্ত। ন্যারেটিভ তৈরি করার জন্য তো ধরেন আমরা শুনেছি যে হাজার হাজার ছেলেপেলেকেও আপনার ইউটিউবে লাগিয়ে দেওয়া হয়েছে যে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার জন্য বিএনপির জন্য। কিন্তু বিএনপির একটি শক্তি আপনার প্রান্তিক পর্যায়ে যদি খবর নেন আর কি, আমরা যারা নির্বাচন করি আমাদের কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, তারা আমরা বুঝতে পারি আর কি বিএনপির কতটুকু সমর্থন রয়েছে, এবং জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমাদের 31 দফা বাস্তবায়ন করার জন্য যে
প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়ে যে ধরনের আমরা সমর্থনগুলি মানুষের কাছে পেয়েছি, তাতে করে আমরা মনে করি যে বিএনপিকে আপনার হারিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, বিশেষ করে আপনার ধরেন জামাত, এনসিপি এবং আরো কিছু চরমনাই বা যারা বলছে, হয়তো দেখেন আমাদের কিন্তু প্রধান নেতা বারবার বলেছে যে আমরা যেভাবেই আমরা নির্বাচিত হই না কেন সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকার পরিচালনা করব। কিন্তু আপনি যেটা বলছেন সেই এই রাজনীতির মধ্য দিয়ে যে ন্যারেশন তৈরির চেষ্টা চলছে, সেই ন্যারেশনকে আপনারা মোকাবেলা করতে পারছেন কিনা, সুযোগ থাকলে আমি এই বিষয়ে আপনার কাছে আসবো। জোট নিয়ে কথা বলছিলাম, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে 100টি আসন ছেড়ে দেবে জোটে যারা যাবে তাদের জন্য। আমি আবার এমনটিও শুনেছি এটা দেশেও হতে পারে। বিএনপি কত ছাড়বে একটু শুনি, এখানে জোটের অংশীজন আছে, একটু শুনে নিই। দেখেন আমাদের আসল কথা হলো যে জুনায়েদ সাকিব সাহেব এবং আমাদের রনি ভাই যে সুন্দর বর্ণনা দিলেন আর কি। আমি আগে ভোটের কথাটা বলি আর কি। ভোটটা অ্যাকচুয়ালি উনি যেভাবে বলেছেন সেইভাবে কিন্তু এখন আর ওই 5ই আগস্টের পরবর্তী অবস্থানটা কিন্তু মানুষের মধ্যে এটা আর এক্সিস্ট করে না। কারণ এখন পতিত সরকার যেভাবে লুটপাট করেছে এবং ব্যাংক ডাকাতি করেছে, বিদেশে সবকিছু পাওয়া যাচ্ছে, খুন করেছে এবং তাদের যে বিচার হচ্ছে দৃশ্যমান হওয়ার জন্য যে সমস্ত ট্রাইব্যুনাল করা হয়েছে এবং সেখানে বিচারগুলি অগ্রগতিও হচ্ছে। আপনারা কিন্তু এই মাসের মধ্যে বিচারের একটা অংশ দেখতেও পারেন। আমার মনে হয় এই মাসের মধ্যে আমরা বোধহয় শেখ হাসিনার একটা রায় সামনে আসছে। সো এই ন্যারেটিভ নিয়ে সাধারণ জনগণ তারা যে ভোটটা দেয় আর কি, সেই ভোটটা আগে ছিল আওয়ামী লীগ বিএনপি দুটা বড় দল, ঠিক আছে আমরা আওয়ামী লীগকে ভোট দিলাম, এবার আওয়ামী লীগ ভালো করেন বিএনপিকে ভোট দিলাম, যেটা 91, 96, 2001 যেভাবে হয়েছে আর কি। তারপরে 8 থেকে তো আরম্ভ হলো মানে ওই যে যেটা বললেন উনি যে শুধু এক পার দেখেছে তারপরে সব সমুদ্র আর কেউ নাই আর কি। এই যে এটার প্রতি ক্ষোভ রেখে মানুষ যে 5ই আগস্ট ঘটালো, মানে তাকে বিদায় করলো, তার প্রেক্ষিতে কিন্তু মানুষ আর এখন আওয়ামী লীগের পক্ষে এরকম জোট বেঁধে সমর্থকরা ভোট দেবে আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে আওয়ামী লীগের ভোট নেমে এখন 10 থেকে 15% চলে আসছে এবং তারা ভোট দিতে চায় এমন একটি দলকে, যে দলটি জনগণ, দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য চেষ্টা করে আসছে। যেমন আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যেটা করেছিলেন এবং বর্তমানে জনাব তারেক রহমান যা বলছেন সেগুলি করার জন্য। আপনার প্রশ্ন একটা বলেছিলেন আর কি, এটা বলার সময় থাকলে আমি আসবো, জোট প্রসঙ্গে একটু আসবো। আমি একটা ছোট বিরতি, প্রিয় দর্শক সাথে থাকুন, ছোট একটা বিরতি নিচ্ছি। ব্রেকে যাওয়ার আগে রশিদুজ্জামান মিল্লাত আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, বিএনপি জোটের জন্য কতগুলো আসন ছাড়তে প্রস্তুত? তার আগে জামাত কতগুলি ছাড়বে এটা কথা বলেছিলেন আপনি। জামাত তো ছাড়তে চেয়েছে 100, তারপরে শুনলাম 150। আবার আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন প্রয়োজনে তারা 250 ছাড়বে। তো এখন ছেড়ে তাদের তো একটা বিষয় আছে, কিন্তু আমাদের একটা বৃহৎ দল 300 আসনে, আবার জামাত কিন্তু নমিনেশনও দিয়ে রেখেছে অনেক আগে থেকেই, প্রায় 4-5 মাস আগে থেকে। আমাদের কনস্টিটিউয়েন্সিতে আমরা দেখলাম তারা পোস্টারিং করছে, তারা ভোট চাচ্ছে এবং তারা কিন্তু ওই পিআর এখানে করছে আর নর্মাল ইলেকশনের জন্য ভোট চাচ্ছে। আমাদের যেহেতু এটা বৃহৎ দল এবং আমরা সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের সাথে থাকতে চাই, দেশে বিনিয়োগ ফিরে আসুক, দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অঘটনগুলি ঘটছে সেগুলি আর না ঘটুক, এই বিষয়গুলি আমরা যেহেতু বিশ্বাস করি এবং জনমনে আমরা এই আস্থাটা সৃষ্টি করতে পেরেছি বলে মনে হয়। আমরা যারা বাইরে আছি, আরবান এরিয়াতে হয়তো অনেকগুলি কথা শোনা যায় এবং বট বাহিনী যেভাবে লেখালেখি করে সেগুলিতে অনেক রকম মনে হয় আর কি, কিন্তু ইনফ্যাক্ট যদি আপনি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে যান আর কি, আরবান এরিয়া ছাড়া বাকিগুলিতে দিয়ে গিয়ে দেখবেন আপনি there is no chance for anybody except বিএনপি। এবং সেক্ষেত্রে আমাদের দেখেন প্রত্যেকটি নির্বাচনী এলাকায় 2-3 করে প্রার্থী রয়েছে, যোগ্য প্রার্থী। সেই যোগ্য প্রার্থীরা তাদেরকেও
আমরা ইদানিং বলছি যে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশকে করার জন্য কাজ করতে হবে। তো আপনারা ভেবেছেন কিনা যে জোটের শরীকদের জন্য কতগুলো আসন ছাড়তে পারবেন? আমরা একটু মানে জোটের জন্য কতটুকু ছাড়বো আমরা জানি না, কিন্তু মোটামুটি ভাবে আমরা 200 আসন এখন মোটামুটি ঠিক করে ফেলবো। 100 থাকবে, সেই 100তে ধরেন আমাদের মধ্যে একই জায়গায় হয়তো 2 জন একই জনপ্রিয়তার মধ্যে আছে, তাদের মধ্যে কাকে দেওয়া হবে এরকম এগুলা নিরসন করবেন তিনি আসার পরে। তারপরে আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, যেমন সাকিব ভাইরা ছিলেন, তাদেরকে আমরা আনবো, আমরা জোটে আনবো আর কি। আমরা যুগপৎ আন্দোলনে যারা যারা ছিলেন, যারা যারা সক্রিয় ভূমিকা রেখেছেন পতিত সরকারকে বিরুদ্ধে আন্দোলন করার জন্য, আমাদের 17 বছরে যে আন্দোলন আমরা করেছি তার সঙ্গে তাদের সংহতি প্রকাশ করে যেভাবে তারা আমাদের সঙ্গে ছিলেন এবং সাহসী পদক্ষেপ রেখেছেন, তাদেরকে অবশ্যই আমরা আনবো। আমরা ছেড়ে দেবেন। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এবার তো নির্বাচনে আসন ছাড়তে পারছেন কিন্তু আপনারা মার্কা দিতে পারছেন না, সেক্ষেত্রে পরিস্থিতি কি হবে এটা ভেবেছেন? হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন ধানের শীষ আগে তো জোটে থাকলে ধানের শীষ পেত, এখন ধানের শীষ পাবে না, তার মার্কা সে করবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ধানের শীষের যে প্রার্থী দেওয়ার কথা ছিল সেখানে আমরা প্রার্থী দিব না। ওকে, একদমই 30 সেকেন্ডসে শুনতে চাই যে বিএনপিতে এই যে একাধিক প্রার্থী আপনারা কিভাবে ডিল করবেন খুব সংক্ষেপে? আমরা প্রার্থীকে বলে দিচ্ছি যে বিএনপি যদি সরকার গঠন করে, সেই যেখানে একাধিক প্রার্থী রয়েছে তাদেরকে ডেকে আমরা বলছি, এটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমাদের কিছু বিভাগ ভাগ করে দেওয়া হয়েছে স্ট্যান্ডিং কমিটির নেতাদের। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ডেকে ডেকে তাদেরকে বলছেন যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাকে আমরা মনোনয়ন দিব তার পক্ষে সকলকে কাজ করতে হবে। যদি সরকার আসে, অনেকগুলি জায়গা আছে, সেই জায়গায় স্থানীয় সরকার নির্বাচন আছে, আমাদের পৌরসভা আছে, উপজেলা আছে, সেক্ষেত্রে হয়তো তোমরা করতে পারবা আর কি। এই ধরনের করে আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধভাবে, আগেও আপনারা এই কথাগুলো বলেছেন না সেগুলি তো সেই কাঠামোগুলি থাকতে হবে। তো সেই কাঠামোগুলিতে তো দলীয়ভাবে আমাদের তো লোকজন থাকবে, নির্বাচন করবে, পাস করবে কিনা সেটা ডিফারেন্ট কেস, কিন্তু আমরা এইভাবে মনোনয়নগুলি এইভাবে ফিক্স আপ করবো। ধন্যবাদ আপনাদের তিনজনকে, অশেষ ধন্যবাদ। শেষ করে দিতে হচ্ছে প্রিয়